নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে লস অ্যাঞ্জেলেসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এখন বাড়ির সবাই বাইরে গেছেন আর রাশিল এবং আমি একা। কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয় এক দারুণ ধাক্কা দিয়ে। আপনারা শুনবেন, আমার প্রচণ্ড ভয়। রাশিল জানালো যে 3 দিন পর সি সেকশনের মাধ্যমে তার সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মায়ের করুণ মৃত্যুর কথা মনে পড়ে যায়, আর আমি আতঙ্কিত হয়ে পড়ি। রাশিলের দৃঢ় সংকল্প। রাশিল আমাকে সান্ত্বনা দেয়, আমি যা সহ্য করেছি তা ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি। সেই সময় কাটিয়ে ওঠার পর আমি এখন অনেক শক্ত। এসব কথা আমাকে এখন আর ভয় দেখায় না। সিনেমা নয়, কথার জাদুকরি। যখন আমি সিনেমা দেখতে মানা করি, তখন রাশিল দুষ্টুমি করে হাসে, এটা কোনো সিনেমা নয়। আমি আমার কথাগুলো এমনভাবে বলতে যাচ্ছি যা শুনে তোমার মনে হবে তুমি কোনো সিনেমা দেখছ। আজ রাশিল তার সিনেমা শুরু করছে, আর এর বিষয় হল বাণীকে নিয়ে কিছু কথা। আপনারা শুনবেন, অদৃশ্য রূপকার, আনসিন আর্কিটেক্ট। রাশিল জানায় যে তার বিয়ের হইচই শান্ত হওয়ার পর তার দেওর স্বপ্নিলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। দাবাবোর্ড এবং ব্যক্তিত্বের প্রকাশ। দাবা খেলার ছলে রাশিল বুঝতে পারে যে স্বপ্নিল লাজুক নয়। স্বপ্নিল বলে যে তার তোমার মতো ভারতীয় মেয়ে খুব পছন্দ। স্বপ্নিলের কৌতূহল। রাশিল তখনই আমার বাণীর নাম নেয় এবং আমার আর্থিক দুরবস্থার কথা জানায় যে কেন আমি বিয়েতে আসতে পারিনি। স্বপ্নিল অবাক হয়ে বলে, কেউ কি এতটাই দুর্বল হতে পারে যে নিজের প্রিয় বান্ধবীর বিয়েতেই আসতে পারে না? এবং তারপর স্বপ্নিলের পরের প্রশ্নটি সরাসরি আমার ভবিষ্যতের দিকে, তুমি এটা বলো যে সে বাণী কি বিবাহিত? রাশিল আর স্বপ্নিলের এই সিনেমা কি অলকা ম্যামের দূরদর্শী পরিকল্পনার পরের ধাপ? স্বপ্নিলের জন্য কি আমাকেই বেছে নেওয়া হয়েছে? স্বপ্নিলের আকর্ষণ, রাশিলের পরিকল্পনা এবং এক নতুন সম্পর্কের অঙ্কুরোদ্গম। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 33, সি সেকশনের ভয় এবং স্বপ্নিলের সিনেমা আমার জন্য তৈরি পরিকল্পনা। রাশিল খুব মমতা ভরে আমার হাত ধরে আমাকে তার শোবার ঘরে নিয়ে গেল। বাণী, আমার প্রসব সি সেকশনের মাধ্যমে হবে এবং ডাক্তারের জন্য আজ থেকে 3 দিন পরের দিন ঠিক করেছেন, রাশিল আমাকে জানালো। তখন আমার মায়ের কথা মনে পড়ে গেল। প্রসবের সময় তিনি মারা গিয়েছিলেন। প্রসবের কথা ভেবেই আমি আতঙ্কে শিউরে উঠলাম। আমার অস্থিরতা স্পষ্ট ফুটে উঠেছে। রাশিল, তোমার কি এই অপারেশনে ভয় লাগছে না? আমি জিজ্ঞেস করলাম। বাণী, আমি যা সহ্য করেছি তা ছিল এক চরম বিপর্যয়। সেই সময় পার করার পর আমি এখন অনেক শক্ত হয়ে গেছি। এই সব জিনিস আমাকে আর ভয় দেখায় না। তোমার দুশ্চিন্তা করার বা ঘাবড়ানোর একেবারেই দরকার নেই। এখন আমি তোমাকে একটা দারুণ সিনেমা দেখাবো। রাশিল আমাকে আশ্বস্ত করতে চাইল। রাশিল, আমি এখানে সিনেমা দেখতে আসিনি। আমি চাইছি আমরা দুজন খুব গল্প করি, যেমনটা আগে করতাম। আমি আমার মনের ইচ্ছা জানালাম। রাশিল দুষ্টুমি করে হাসতে লাগল। বাণী, তুমি এভাবে রেগে যেও না। আসলে এটা কোনো সিনেমা নয়। এখন আমাদের গল্পই হবে। আমি আমার কথাগুলো এমনভাবে বলবো যাতে তোমার মনে হবে তুমি কোনো সিনেমা দেখছো। বৌদি, আপনি চাইলে আমি আপনার সঙ্গে কোনো বোর্ড গেম খেলতে পারি। স্বপ্নিল একদিন রাশিলকে প্রস্তাব দিয়েছিল। বৌদি, এখানে আমেরিকায় আপনার মতো মেয়ে দেখা যায় না। সত্যি বলতে আমি এটাই বলতে চাইছি যে আপনি খুব ভালো মেয়ে। আপনার মতো মেয়ে এখানে পাওয়া কঠিন। আমার আপনার মতো ভারতীয় মেয়ে খুব পছন্দ। স্বপ্নিল তার ভালো লাগার কথা জানিয়েছিল। বৌদি, এই বাণী যদি আপনার প্রিয় বান্ধবী হয়, তবে সে আপনার বিয়েতে এখানে কেন আসেনি? আচ্ছা, সে কি বিবাহিত? স্বপ্নিলের কৌতূহল এখন বাণীর ওপর থিত হয়েছে। জেমিনি বিশ্লেষণ। এপিসোড 33 আমাদের বিভিন্ন মানবিক অনুভূতির সঙ্গে পরিচয় করাই, বাণীর ভয়, রাশিলের দৃঢ়তা এবং স্বপ্নিলের আন্তরিকতা। বাণীর জন্য রাশিলের এই ঘটকালি করার ভূমিকা তাদের গভীর সম্পর্ককে প্রমাণ করে। গল্প এখন এক নতুন এবং মনোরম মোড়ের দিকে এগোচ্ছে। এপিসোড 33 সমাপ্ত। গল্প চলবে।
এপিসোড 34। নমস্কার, আপনি শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে রাশিলের সিনেমা এক রোমাঞ্চকর মোড় নিয়েছে, যখন স্বপ্নিল আমার বিয়ে না করার সিদ্ধান্ত এবং আমার শারীরিক চাহিদা নিয়ে সরাসরি প্রশ্ন করে বসেছে। আজ আপনারা শুনবেন রাশিলের স্পষ্ট উত্তর এবং স্বপ্নিলের জীবনের গোপন দরজাগুলো খুলে যেতে দেখবেন। আপনি শুনবেন বিয়ে না করার ভারতীয় কারণ। রাশিল ব্যাখ্যা করছে যে আমি আমার বিপত্নিক বাবাকে একা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বপ্নিল অবাক হয়ে জিজ্ঞেস করে, ভারতে কি বৃদ্ধাশ্রম নেই? শারীরিক চাহিদা নিয়ে সরাসরি প্রশ্ন। স্বপ্নিল আমেরিকান সমাজের চলন অনুযায়ী সরাসরি জানতে চায় আমার শারীরিক চাহিদা কিভাবে পূরণ হয়। রাশিল আমাকে এক অনন্য মেয়ে হিসেবে বর্ণনা করে যে অলকা ম্যামকে নিজের আদর্শ মনে করে। সরল পথের সংকল্প। স্বপ্নিল নিজের অধৈর্য ভাব লুকোতে পারে না। বৌদি, আমাকে ওর সঙ্গে কে পরিচয় করিয়ে দেবে? আমার মনে হয় বাণীর সঙ্গে দেখা করলে সরল পথে চলার আমার সংকল্প আরও দৃঢ় হবে। স্বপ্নিলের আঁকাবাঁকা পথ। স্বপ্নিল এ পর্যন্ত কোন আঁকাবাঁকা পথ দিয়ে এসেছে তা রাশিল জানতে চায়। স্বপ্নিল একটি শর্ত রাখে, আমার সত্যিটা জানার পরেও আপনাকে কথা দিতে হবে যে আপনি আমাকে বাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এরপর স্বপ্নিল নিজের কাহিনী বলতে শুরু করে। গ্লানিহীন আনন্দ। 16 বছর বয়সে স্বপ্নিল পার্টিতে সব করত, মদ, নাচ, ডিনার, কিন্তু বড় ভাই পরাগের থেকে শিক্ষা নিয়ে সে কখনো ড্রাগস নিত না। নেশা এবং লালসা। একটি পার্টিতে তার বান্ধবী ক্যাথরিন তাকে ফ্যান্টানিল দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্বপ্নিল মানা করে দেয়। তবে সেদিন রাতে ক্যাথরিনের মাদকতাময় স্পর্শে তার তরুণ শরীরে এক নতুন ধরনের খিদে জেগে ওঠে। বেড়ে চলা ঘনিষ্ঠতা। ধীরে ধীরে স্বপ্নিল নিজেই মেয়েদের নিজের দিকে টানতে শুরু করে। আর তারপর এক রাতে তার বান্ধবী শালম তো তাকে সরাসরি ঘরে আসার প্রস্তাব দিয়ে বসেছে। স্বপ্নিলের অতীত কি আমার জন্য যোগ্য? ওর কাহিনী শোনার পরেও কি রাশিল আমাকে ওর সঙ্গে পরিচয় করাবে? অতীতের খিদে, সরল পথের সন্ধান এবং এক নতুন সম্ভাব্য প্রেম কাহিনী। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনি শুনবেন এপিসোড 34, সরল পথের সন্ধান এবং স্বপ্নিলের আঁকাবাঁকা অতীত। স্বপ্নিলের মনে কি চলছে তা রাশিল বুঝতে পারছে। তার মনে আশা জেগেছে যে বাণী এবং সে আবার একসঙ্গে থাকতে পারবে। স্বপ্নিল, ওর বিয়ে হয়নি, হয়তো ও কখনো বিয়ে করবেও না। রাশিলের এই কথা স্বপ্নিলের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ভারতে কি এমনটাও হয় যে কোনো মেয়ে বা ছেলে বিয়েই করে না? স্বপ্নিল জিজ্ঞেস করল। হ্যাঁ, বাণী একটু আলাদা ধরনের মেয়ে। ও ওর একা বাবাকে ছেড়ে যেতে চায় না, তাই ও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিল ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বোঝালো। বৌদি, বাণী যদি বিয়ে না করে থাকে, তবে ওর শারীরিক চাহিদা কিভাবে মেটে? স্বপ্নিলের পুরো ধ্যান এখন বাণীর ওপর। এই প্রশ্নে খারাপ লাগার কিছু নেই। তোমার এই কৌতূহল কারণ তুমি এখানে এমন মেয়ে দেখো না। বাণী অলকা ম্যামকে নিজের আদর্শ মনে করে। আমার মনে হয় না ওর কোনো চাহিদাই ওর নিয়ন্ত্রণের বাইরে। রাশিল স্বপ্নিলকে শান্ত করল। স্বপ্নিল নিজের অতীত বলতে শুরু করল। 16 বছর বয়সে আমেরিকায় পড়ার সময় সে উইকেন্ড পার্টিতে যেতে শুরু করে। সেখানে মদ আর নাচ সব ছিল। পরাগের থেকে শিক্ষা নিয়ে সে ড্রাগস থেকে দূরে থাকলেও এক রাতে ক্যাথরিনের মাদকতাময় স্পর্শ তার মধ্যে এক নতুন খিদে জাগিয়ে দেয়। ধীরে ধীরে সে পার্টিতে মেয়েদের ঘনিষ্ঠ হতে শুরু করে। এক রাতে শালম তো তাকে সরাসরি ঘরে আসার কথাই বলে দিল। জেমিনি বিশ্লেষণ। এপিসোড 34 আধুনিকতা এবং ভারতীয় ঐতিহ্যের সংঘাতকে তুলে ধরে। স্বপ্নিলের আঁকাবাঁকা পথ তার অন্তরের লড়াইকে দেখায় এবং বাণী তার কাছে এক নৈতিক পথপ্রদর্শক হয়ে উঠছে। গল্প এখন এক গম্ভীর মোড়ে দাঁড়িয়ে। এপিসোড 34 সমাপ্ত। গল্প চলবে। এপিসোড 35। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী।
গত পর্বে আমার দেওর স্বপ্নিল আমার বিয়ে না করা এবং আমার ব্যক্তিগত প্রয়োজন নিয়ে সরাসরি প্রশ্ন করেছিল। আজ আপনারা শুনবেন সে কেন আমাকেই বিয়ে করতে চায় এবং তার আঁকাবাঁকা অতীতের আসল সত্যিটা কি। আপনারা শুনবেন বিশ্ববিদ্যালয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়া, 16 বছর বয়সে শুরু হওয়া পার্টি, নাচ এবং অস্বাভাবিক উপায়ে নিজের শারীরিক ক্ষুধা মেটানোর সিলসিলা বিশ্ববিদ্যালয়েও চলতে থাকে। প্রথম শারীরিক সম্পর্ক। ক্যাথরিনের উদ্যোগে স্বপ্নিল তার প্রথম শারীরিক সম্পর্ক তৈরি করে, কিন্তু ক্যাথরিন কুমারী ছিল না জেনে তার ভালো লাগেনি। মর্মান্তিক সমাপ্তি। এই ধারা তখনই থেমে যায় যখন ড্রাগসের কারণে জেনার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং সে মরতে মরতে বেঁচে ফিরে আসে। স্বপ্নিল লজ্জিত হয়ে সেই ভ্রান্ত পথ থেকে চিরতরে ফিরে আসে। স্বপ্নিলের স্বীকারোক্তি, বৌদি, এটাই আমার কাহিনী, এটাই আমার লক্ষ্যভ্রষ্ট হওয়ার আসল সত্যি। তারপর রাশিল আমার দিকে ফিরে আমাকে বলল, স্বপ্নিল তোমাকে না দেখেই তোমাকে খুব ভালো করে চিনে ফেলেছে। ও তোমাকে ভালোবাসে এবং তোমাকেই বিয়ে করতে চায়। আমার সংযত উত্তর, রাশিল, তোমার অতীত শুনে কেউ তোমাকেও বকে যাওয়া ভাবার ভুল করতে পারে, কিন্তু তোমার মতো মেয়ে লাখে একটা হয়। স্বপ্নিলকেও একটা ভালো ছেলেই মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি বিয়ে করো, এটা অলকা ম্যামও চান। অলকা ম্যামের নাম আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল। আমি তাকে কথা দিই, ভারতে ফেরার পর আমি এই বিষয়ে নিশ্চয়ই পুনর্বিবেচনা করব এবং সিদ্ধান্ত নেব। পরের দিন হাসপাতালে যাওয়ার আগে রাশিল তার চাল চালল। দায়িত্ব অর্পণ। রাশিল জুসের গ্লাসে চুমুক দিয়ে স্বপ্নিলকে বলল, বানি যেন এখানে একাকিত্ব অনুভব না করে। স্বপ্নিল, এই দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। স্বপ্নিলের দ্রুত সম্মতি। স্বপ্নিল নাটকীয়ভাবে আমার হাত ধরে বলল, বানি আর আমরা দুজন একা মিলে একের চেয়ে দুই ভালো প্রবাদটিকে সত্যি করে দেখাব। হাসি, লজ্জা এবং এক সুপরিকল্পিত শুরু। অলকা ম্যামের পরিকল্পনার এই শেষ ধাপ কি সফল হবে? ইচ্ছার সম্মান, পুনর্বিবেচনার প্রতিশ্রুতি এবং দুটি একা হৃদয়ের মিলন। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 35, স্বপ্নিলের স্বীকারোক্তি এবং আমার বিয়ের ওপর পুনর্বিবেচনা। এখন এটা ঠিক হবে না। আমাদের বয়স এখনো অনেক কম। স্বপ্নিল নিজেকে নিয়ন্ত্রণ করল। তখন শালম স্বপ্নিলের অন্য বন্ধুর কাছে চলে গেল। সেই বন্ধুর সঙ্গে শালম তার ইচ্ছা পূরণ করতে পেরেছিল কি না জানি না, তবে স্বপ্নিলকে সেই রাতে অস্বাভাবিক উপায়ে নিজের শারীরিক ক্ষুধা মেটাতে হয়েছিল। প্রায় 2 বছর ধরে স্বপ্নিলের পার্টি, নাচ এবং এই ধরনের অস্বাভাবিক উপায়ে ক্ষুধা মেটানোর সিলসিলা চলতে থাকে। তারপর স্বপ্নিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। তার অনেক বন্ধু হারিয়ে গেলেও ক্যাথরিন তার সাথেই এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। স্বপ্নিল, এখন আমরা বড় হয়েছি। আমি চাই কাল পার্টির পর আমরা একসাথে রাত কাটাই। তাই কাল পার্টিতে আসার সময় তুমি সুরক্ষার সরঞ্জাম, প্রোটেকশন সাথে আনতে ভুলো না, একদিন ক্যাথরিন তাকে বলল। স্বপ্নিল ক্যাথরিনের কথার মানে বুঝতে পারল। তার মনে হলো কাল হয়তো সেই দিন হবে যখন তাকে আর অস্বাভাবিক উপায়ে নিজের ক্ষুধা মেটাতে হবে না। সে হেসে সম্মতি দিল। তখন ক্যাথরিন তাকে চুমু খেল। পার্টির রাতে নাচতে নাচতে ক্যাথরিন আবার স্বপ্নিলকে ড্রাগসের ট্যাবলেট অফার করল। স্বপ্নিল আগের মতোই মানা করলে ক্যাথরিন একাই সেই ড্রাগ নিয়ে নিল। ক্যাথরিন স্বীকার করল যে সে কুমারী নয়। স্বপ্নিলের এটা শুনে ভালো না লাগলেও তার স্পষ্টবাদিতা ভালো লাগল। ক্যাথরিন, তুমি ঠিকই বলেছ। আমি আগে কখনো কারোর সঙ্গে এসব করিনি। স্বপ্নিলের সত্যি এটাই ছিল। কিছু পার্টির পর স্বপ্নিল আর আনাড়ি থাকল না। স্বপ্নিলের জীবনে ক্যাথরিনের পর আরও 2 মেয়ে এল, যাদের মধ্যে একজন ছিল জেনা। এই সবের শেষ হলো তখন যখন ড্রাগসের প্রতিক্রিয়ায় জেনার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ল এবং সে মরতে মরতে বেঁচে ফিরল। স্বপ্নিলই তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। সেই রাতের পর সে সিদ্ধান্ত নিল যে সে আর কখনো এমন কুসঙ্গে থাকবে না। সে আর কখনো পিছন ফিরে সেই ভ্রান্ত পথের দিকে তাকায়নি। পরের দিন ব্রেকফাস্টিং টেবিলে রাশিল বলল, হাসপাতালে থাকার কারণে আগামী কয়েকদিন আমি বা পরাগ বাণীর দেখাশোনা করতে পারবো না। বাণী যেন এখানে একাকিত্ব অনুভব না করে। স্বপ্নিল, এই দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। বৌদি,
আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। বানি আর আমরা দুজন একা মিলে একের চেয়ে দুই ভালো প্রবাদটিকে সত্যি করে দেখাবো, স্বপ্নিল হেসে বলল। সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং নাটকীয়ভাবে আমার দিকে হাত বাড়িয়ে দিল। সবার সামনে আমার খুব লজ্জা লাগল, কিন্তু লজ্জিতভাবে বসে থেকেই আমি তার সাথে হাত মেলালাম। সবাই হেসে এই দৃশ্য উপভোগ করল। জেমিনি বিশ্লেষণ, এপিসোড ৩৫। একজন শুধরে যাওয়া ছেলে এবং এক মেয়ের বিয়ে না করার সিদ্ধান্তের মধ্যে এক চমৎকার কথোপকথন ফুটিয়ে তুলেছে। বাণীর কোনো বিচার ছাড়াই স্বপ্নিলের অতীত শোনা তার মানসিক পরিপক্কতার পরিচয় দেয়। ব্রেকফাস্টিং টেবিলের দৃশ্যটি তাদের সম্পর্কের এক নতুন ও মনোরম সূচনার ইঙ্গিত। এপিসোড ৩৫ সমাপ্ত। গল্প চলবে।